চমৎকার একজন অতিথি আছেন আমাদের সাথে। আজ আমাদের প্রাসঙ্গিকভাবে আলাপটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, কারণ আমরা একটা নতুন যাত্রা শুরু করেছি। সেই যাত্রায় বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং সেই বিনিয়োগ আনতে পারবার মতো সক্ষমতার দিকে আমরা পুরো দেশে এই মুহূর্তে গুরুত্ব আরোপ করেছি। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ইঙ্গিতটি দেওয়া হয়েছে এবং সেই হিসেবেই আমরা আমাদের মতো সর্বোচ্চ চেষ্টা করছি। এবং এই একটা জায়গায় আন্তর্জাতিক যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কতটুকু বাংলাদেশের পক্ষে আসতে পারে কিংবা বাংলাদেশ কীভাবে সেই দক্ষতা কাজে লাগাতে পারে, এই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলাপ করতে চাই। এই জন্য আমাদের সাথে আছেন স্টুডিওতে অতিথি হিসাবে ফাহিম চৌধুরী, যিনি একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার এবং একই সাথে ব্যবস্থাপনা পরিচালক রিটেইল বুক। শুভ সকাল আপনাকে, স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম দুলা ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাকে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ। হোপফুলি আমি কিছু বলতে পারি যেটা আপনাদের এবং সবার একটু পছন্দ হবে, বা অ্যাট লিস্ট ডাইরেকশন পাওয়া যাবে। সাধারণ মানুষ বুঝতে চায় আর কি, কঠিন ভাষা বুঝতে চাই না, ওইটাই দরকার, যে ডাইরেকশনটা দরকার। একদম। তার আগে একটা হালকা স্বাভাবিক প্রশ্ন, গতকালকে খেলা দেখা হয়েছে? গতকালকে তো সবাই জানি আর্জেন্টিনার সাপোর্টার, বাট আমি তো ইংল্যান্ড সাপোর্টার। তো 90 মিনিটের আগ পর্যন্ত হয়তো 95 পর্যন্ত ঠিক ছিল, তারপরে তো আর কি বলবো, কংগ্রাচুলেশনস, বাইরে কিছু বলার নাই আমার। মানে হ্যাঁ, সেকেন্ড হাফ যেভাবে শুরু হয়েছে তাতে মনে হচ্ছিল যে ভাই কি দরকার ছিল এমন ডিফেন্সে নেয়ার, কি দরকার যেখানে আমার এনিমি আমার কাছেই থাকছে সারাক্ষণ। ইটস ভেরি রিস্কি। এই ডিফেন্সিভ কথা থেকে আসি। আমি কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম দর্শকদের যে ফরাসি রাষ্ট্রদূত জিন ম্যাকরশের শার্লেট বলেছেন বাংলাদেশকে কোনোভাবেই তারা ভয় দেখাতে চায় না এবং এই মুহূর্তে বাংলাদেশের ইউরোপমুখী হওয়া উচিত। এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনি যদি এখন বাংলাদেশের আমাদের ইকোনমিক এক্সপোজার দেখেন, আপনি তো এই জিনিসটা বুঝেন যে আমরা এশিয়াতে দুইটা বড় পাওয়ার আছে, তারা অবভিয়াসলি আমাদের অনেক ইনভেস্ট করতে চায়। তো আমাদের একটা ব্যালেন্সিং অ্যাক্ট করতে হয়। তো আপনি যদি চিন্তা করেন, আমাদের অনেক চাইনিজ ইনভেস্টমেন্ট আছে, আমাদের অনেক ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট আছে, আমাদের অনেক জাপানিজ ইনভেস্টমেন্ট আছে, কোরিয়ান ইনভেস্টমেন্ট আছে। আপনি এই বছরে যদি দেখেন, আমাদের সবচেয়ে বিগেস্ট ইনভেস্টমেন্ট আসছে হলো কোথা থেকে? নেদারল্যান্ডস। সো ইউরোপ এখন একটু দেখছে, শুধু ইউরোপ না, ধরেন আমেরিকাও একটু দেখছে, কারণ সবারই একটা জিও পলিটিক্সের একটা ব্যাপার আছে। সো ওই সূত্রে যদি চিন্তা করেন, আমাদের একটা ব্যালেন্সিং অ্যাক্ট করতে হচ্ছে, যে সবাইকে একটু খুশি রাখতে হবে, কারণ কাউকেই আপসেট করা যাবে না, কারণ কোনখান থেকে কোন রিয়াকশন আসে। তো এর জন্য এখন যদি চিন্তা করেন, আমাদের গত 5-10 বছরে যেসব ইনভেস্টমেন্টগুলো হয়েছে ম্যাক্সিমাম এশিয়া ভিত্তিক বা এশিয়ার থেকে এসেছে। তো এই জন্য ইউরোপ এখন চাচ্ছে যে তাদের একটা ইনফ্লুয়েন্স থাকুক। এটা জাস্ট পিওর জিও পলিটিক্স, বাট অলসো ব্যালেন্সিং অ্যাক্ট, কারণ আমরা এক জায়গা থেকে বেশি নিলে আমাদের এক্সপোজারটা যখন বেশি হয়ে যাবে, তখন তাদের কন্ট্রোলটা আমাদের উপরে বেশি হয়ে যায়। সেক্ষেত্রে কম্পারেটিভলি কমফোর্টেবল ইনভেস্টমেন্ট আমাদের জন্য কোনটা? ইউরোপ বেশ দূরে থাকে, তাদের আমাদের উপর প্রভাব বিস্তার করাটা অপেক্ষাকৃত কঠিন। প্রতিবেশী রাষ্ট্রগুলো সহজেই চাইলে পারে, যেটা বিগত সময়ে আমরা দেখেছি যে একপেশে হয়ে যায় অনেক ক্ষেত্রে আচরণ। সেফ ইনভেস্টমেন্ট বলে কোনো টার্ম আছে কিনা, বা আমাদের জন্য সেফেস্ট অপশন বলে কোনো টার্ম আছে কিনা? সেফ ইনভেস্টমেন্ট বলতে আসলে কোনো কিছুই সেফ না। আপনি যদি বলেন সেফ ইনভেস্টমেন্ট, সবচেয়ে ভালো সেফ ইনভেস্টমেন্ট হলো সরকারি সিকিউরিটি, যেটা সরকার গ্যারান্টি দেয়। তো আমরা যখন বিদেশ থেকে যখন টাকা নেই, এগুলো কিন্তু সব ফরেন গভর্নমেন্টের একটা গ্যারান্টির অনুযায়ী আসে। সেফ ওই ক্ষেত্রে যে এটা আমাদের কোনো ব্যাক করবে না, বাট আমাদের একটা গিভ অ্যান্ড টেকের একটা সিচুয়েশন তৈরি হয়। তো ওই জিনিসটা তো হলো সেফটি না, এটা হলো ব্যালেন্সিং, এটা বলবো। আর সেফটির দিক থেকে যেটা বলবো, ধরেন আপনি আমাদের লোকাল ইনভেস্টমেন্টগুলো যদি দেখেন, ওইখানে হলো আমার সেফটির যে জিনিসটার উপরে ফোকাসটা বেশি হওয়া উচিত। কারণ ওইখানে স্ক্রুটিনি এবং ধরেন এটা আমাদের দেশের মানুষরা যেসব কিনতে চায় বা তাদের যে আইডিয়া হবে, ওইখানে যদি আমরা ঠিকমতো কালচার না করি, ওইখানে সেফটিটা নষ্ট হবে। এই যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এখন আমরা দেখি যে স্টার্ট আপে মানুষ বলে হয় না ইকুইটি অথবা হয় না ভেঞ্চার ক্যাপিটাল, এই ধরনের অনেক ফ্যান্সি ওয়ার্ড, এখানে রিয়ালিটির মধ্যে দিয়ে আমরা যাই। কিন্তু আসলেও কি আমাদের মার্কেটে সেই ইকোসিস্টেমটা তৈরি হয়েছে যেখানে এই মানে এন্টারপ্রেনার আসলে গ্রো করতে পারবে এবং তারা তাদের ফাইন্যান্সটাকে ম্যানেজ করতে পারবে? ইকোসিস্টেমটা গ্রো হচ্ছে, ওকে, বাট খুব অল্প, আস্তে আস্তে। আমি একটা বিজনেসের এক্সাম্পল দিই। ধরেন আপনি একটা বিজনেস শুরু করলেন আজকে, যেখানে আমি যে কোনো একটা বিজনেসই হবে, সবার আগে হয়তো আপনি নিজের টাকাটা ইনভেস্ট করবেন, তারপর হলো আপনার ফ্যামিলির টাকাটা ইনভেস্ট করবেন, তারপর হলো আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে যাবেন। তো কথার কথা, প্রথমে 100 টাকা ইনভেস্ট করলেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে আরও 200 টাকা নিলেন, তারপর আপনার এক্সটেন্ডেড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে গেলেন, ওখান থেকে আরও 500 টাকা নিলেন।
আপনি 1,000 টাকা দিয়ে আপনার বিজনেস চলতেছে, বাট ইভেনচুয়ালি যখন আপনি বিজনেসটা বড় করার চিন্তা করবেন বা আমার আরও বেশি কাস্টমার বাড়ছে, আমার সাপ্লাই লাগবে, তখন আপনার ওয়ার্কিং ক্যাপিটালের কথা চিন্তা করবেন, তখন এই টাকাগুলো কোথা থেকে আসবে, ঠিক না? আপনি খুব ছোট বিজনেস, ব্যাংক আপনাকে লোন দেবে না, আপনার হয়তো অ্যাকাউন্টও নেই, তখন আপনার এই আস্তে আস্তে তখন এই যে ধরেন আপনি যে স্টার্ট আপ ইনভেস্টমেন্ট যে কমিউনিটিগুলো বললেন, তখন এই কমিউনিটিটা খুবই ইম্পর্টেন্ট। কারণ তখন ধরেন যারা এই ছোট ছোট বিজনেস শুরু করে ইভেনচুয়ালি যখন গ্রো করতে চায়, তাদের এই স্পেশালিটিটাই হলো যে এখানে কি কি প্রবলেম হতে পারে। তো স্টার্ট আপ ইনভেস্টররা এরকম ধরেন একটা না, ওরা হয়তো 10, 20, 100টা জায়গায় ইনভলভ। তো ওরা হয়তো দেখতে পারে আপনার বিজনেসটা হয়তো নতুন আপনার কাছে, বা যখন ওই ইনভেস্টরটা আপনার বিজনেসটা দেখছে, আমি তো দেখছি আরো 100 বার, আমি মডেলের এই সাথে দেশে পরিচিত। দেখছি, ওইখানে দেখছি, এখানে এই প্রবলেম ছিল, যেটা আপনি হয়তো জানেন না, বাট ইনভেস্টরটা আপনার বিজনেসটা দেখে 5 মিনিটসে সে বুঝতে পারছে যে এখানে আপনার প্রবলেম হবে। ওকে, তো তখন যে ইনভেস্টরটা আপনার সঙ্গে পার্টনার করবে, যে যাদেরকে বলেন এঞ্জেল ইনভেস্টর, এঞ্জেল টার্মটা কিন্তু ভেরি অ্যাপ্রোপ্রিয়েট, করে আমাকে, হ্যাঁ, ঠিক না? And save তারপরে করতে আসে। তারপরে ধরেন আরেকটা লেভেল হায়ার যাবে, তখন হলো ভেঞ্চার। ওকে, তারা হলো কি করতেছে, তারা ধরেন আপনাকে এখন তখন কথার কথা ধরেন আমেরিকাতে এটা আরো বেশি হয়। আমেরিকাতে যখন আপনি একটা এই এঞ্জেল ইনভেস্টর পার করে আসেন, তখন ভেঞ্চার ক্যাপিটাল এখন অনেক বড় হয়ে গেছে, কারণ ওদের যেই ইনিশিয়াল যেই গ্রোথ ফেজটা, যে আপনার এঞ্জেল কমিউনিটিটা, ওইটা তখন গ্রো হয়েছে। আমি যখন বাংলাদেশের কনটেক্সটে দেখি, গত 5 থেকে 10 বছর আমি প্রবাসী, বাট ওইখান থেকেও যে বাংলাদেশ থেকে আউটরিচ যেটা হচ্ছে, দেয়ার হ্যাজ বিন আ বিগ কমিউনিটি যারা আর কি এখন বাংলাদেশে দেখছে। তো ধরেন এরকম অনেকেই আছে যারা এই হেল্পটা করতে পারবে। তো যখন এই হেল্পটা হয়, তখন ধরেন আপনার বিজনেসটা গ্রো হলো, তারপরে আপনি যাবেন ইভেনচুয়ালি, তখন তারপরে আপনি যাবেন হলো ব্যাংক লোন। ওকে, আমাদের যেটা প্রবলেম হয়, আমাদের ওই ভেঞ্চার এঞ্জেল ওই মানে সেগমেন্টে মার্জ হয়ে গেছে, কোনো মার্জ হয়ে গেছে, ওইটার ভিতরে ব্যাংক লোন ঢুকে গেছে। কারণ আমি যখন চিন্তা করি, আমি একটা নতুন বিজনেস, আমার মাত্র অল্প টাকার রেভিনিউ, আমি যখন ব্যাংকে যাই 10-15% লোন নেই, হ্যাঁ, আমার তাহলে মার্জিন survive কত টাকা করবো লাগবে, কিভাবে? হ্যাঁ। ঠিক না? এর ভিতরে আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির কাছ থেকে টাকা নিলে তো আমার তো কিছু দিতে হচ্ছে না, এঞ্জেল ইনভেস্টরের কাছে টাকা নিলে আমার কিছু দিতে হচ্ছে না, দিতে হচ্ছে পারফরমেন্স। কারণ তারা আমাকে আরও টাকা না দিবে না আমি যদি পারফরমেন্স শো না করি, আমার বিজনেস যদি গ্রো না করাতে পারি, ওটা একটা অ্যাডেড প্রেশার হয়ে যায়। তো ওই জিনিসটা আর কি অ্যাগেন ব্যালেন্সিং অ্যাক্ট, ট্রেড অফটা Trade off. নিজের বুঝতে হবে। একটা বিষয় এখানে এসে দাঁড়ায় যে আসলে রুনিয়া যে প্রসঙ্গটি আসলে বলতে চাইছিল, আপনি যে বিষয়টি বলছিলেন, এখন আমাদের উদ্যোক্তাদের বিনিয়োগের জন্য বিদেশি ভেঞ্চার ক্যাপিটালিস্ট কিংবা ইনভেস্টমেন্ট ফার্মের উপর এখনো অধিকাংশ ক্ষেত্রে নির্ভর করতে হয়। বাংলাদেশে কেন আমরা পারছি না এই ফ্রেমওয়ার্কটা ডেভেলপ করতে? যদিও সাম্প্রতিক সময় মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা বিশাল উদ্যোগ নিয়েছেন, 5 কোটি টাকা পর্যন্ত বিনা জামানতে তারা সাপোর্ট পাবেন, বিজনেস সাপোর্ট পাবেন। সেক্ষেত্রে বাংলাদেশে যদি আমরা 10 থেকে 15 বছর সাপোর্ট সিস্টেমের জন্য এক পাইপলাইন, একটা ভেঞ্চার ক্যাপিটাল রেডি করতে চাই, আমাদের কি প্রয়োজন? আমাদের একটা কোনো কনসার্টেড এফোর্ট ছিল না, যেটা ধরেন এখন ভেরি ভিজিবল। আপনার অঙ্কুর দেখেন, স্টার্ট আপ দেখেন, মানে স্টার্ট আপ বাংলাদেশ আছে, অ্যাঙ্কেলেস বাংলাদেশ আছে, বাংলাদেশ প্যান অ্যাসোসিয়েশন আছে, এগুলো ছিল সব প্রাইভেট। সরকার এই প্রথমবার একটা কনসার্টেড এফোর্ট নিয়েছে, যে প্রত্যেকটা ব্যাংক থেকে টাকা নিয়ে একটা ফান্ড করা, এই ফান্ডটা এখন টাকা ডিপ্লয় করবে। তো ফান্ডগুলো যে আমি এক্স্যাক্টলি যে এক্সাম্পলগুলো দিচ্ছিলাম, তো এখন হয়তো ফিউচারে আপনার কাছে ব্যাংকে যাওয়া লাগবে না, কারণ আপনি হয়তো এই ফান্ড থেকে ইনিশিয়াল ইনভেস্টমেন্টগুলো নিতে পারবেন, এবং এই ফান্ডটা এখন রিলেটিভলি অনেক বড় সাইজের। তো ওইখান থেকে যখন আমরা ইনভেস্টমেন্টগুলো নিতে পারবো, তখন আমাদের মার্জিন প্রোটেকশনটা বেশি হবে। এবং এটা আমাদের প্রথমে যেটা করতে হবে, কতগুলো এক্সাম্পল ক্রিয়েট করতে হবে, কারণ এখনও কিন্তু আমরা বুঝি না যে এটা কীভাবে হচ্ছে, কীভাবে করব। আমাদের যেটা করতে হবে এখন, এটা ধরেন আমার আইডিয়া, এখন সবার আইডিয়া তো আর ম্যাচ করবে না, তো সব ইকোসিস্টেমে। তো আমাদের যেটা করতে হবে, আমাদের একটা বাংলাদেশি স্টার্ট আপ ক্রিয়েট করতে হবে, সবাইকে দেখাতে হবে যে এটা কীভাবে করতে হয়। আমাদের অনেক ইন্টারেস্টিং প্রজেক্ট আছে, আমাদের অনেক ডিজিটাইজেশন এজেন্ডা আছে যেটা আমাদের দেশে করা লাগবে, অনেক ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট আছে। উই জাস্ট হ্যাভ টু পিক ওয়ান, এটা আমাদের প্রজেক্ট, এটা আমরা কিভাবে স্টার্ট আপ ফান্ডিং করব, কিভাবে ক্যাপিটাল স্ট্রাকচারটা একদম পারফেক্ট হবে, কখন লোন নিব, এটা ধরেন 6 মাস থেকে 1 বছর বা 2 বছরের মধ্যে একটা এক্সাম্পল ফ্রম স্টার্ট টু ফিনিশ করা যায়। মানে অ্যাসিস্টেন্স একটা ইনকিউবেশনের কথা আপনি বলছেন, যেটা শুরু থেকে শুরু করে একটা ম্যাচিউর পর্যায়ে পর্যন্ত আমাদের নিয়ে যে রোল মডেল আকারে সেট করতে হবে, তাই তো? এক্স্যাক্টলি। এবং এটা যদি ধরেন একটা পাবলিক প্রজেক্ট হয়, কথার কথা একটা সরকারি একটা ইনভেস্টমেন্ট বা সরকারি একটা প্রজেক্ট, যেটা সরকার বা
আমাদের অনেক এক্সপিরিয়েন্স প্রফেশনাল এখন আছে যারা সরকারে কাজ করছে, তারা এই জিনিসগুলো এখন জানে, তাদের এটা অনেক এক্সপিরিয়েন্স আছে। তারা যদি একটা এক্সাম্পল সেট করতে পারে তাহলে আমাদের সবাই আমরা একদম ফার্স্ট হ্যান্ড দেখতে পারবো। ফাইন, এই জায়গায় আসলে আমাদের পলিসি চেঞ্জের দরকার আছে কিনা, কারণ আমি বাস্তবিকভাবে আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি যে কোনো প্রজেক্টে কাজ করেছি বা বেশ কিছু প্রজেক্টে আমার কাজ করা হয়েছে, আমরা আসলে বেসরকারি পর্যায়ে থেকে যখন সরকারি পর্যায়ে যেয়ে পৌঁছই তখন দাপ্তরিক এবং ওই দালিলিক কাজে এমন সময়টা বা এমন দীর্ঘসূত্রতা শুরু হয়, তখন আর কোনো সলিউশন আমরা পৌঁছাতে পারি না। অ্যাঞ্জেল ডাজন্ট রিমেইনস অ্যান অ্যাঞ্জেল অ্যান্ড ইনভেস্টমেন্ট গোজ সামওয়্যার এলস আর কি। রাইট, এইটা ইটস আ লং, মানে দিস ইজ রুলস অ্যান্ড রেগুলেশনস। আমাদের যে সিস্টেম, আমাদের যে অ্যাডভান্স অটোমেশন যেগুলো আসবে, এগুলো আর কি স্লোলি বিল্ড হবে, এটা সময় লাগবে। ধরেন আপনি চিন্তা করেন আমাদের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এত কমপ্লিকেটেড রুলস অ্যান্ড রেগুলেশন কে জানে? হাতে গোনা ধরেন 100টা মানুষ জানে, ঠিক না? বাট 100টা মানুষ জানলে তো হবে না, সবার জানতে হবে বা অ্যাটলিস্ট কয়েক লাখ মানুষের জানতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেটটা কীভাবে অপারেট করতেছে। তো আমি একই এক্সাম্পলটা দিচ্ছিলাম কারণ রুলস অ্যান্ড রেগুলেশন আমাদের হয়তো বানানো হয়েছে অনেক আগে, এগুলো এখন আমাদের ট্রান্সলেট করে এই সেঞ্চুরির জন্য আপগ্রেড করতে হবে। আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন এআই বা অটোমেশন এগুলোর কোনো মানে ক্যাটাগরিই নাই, বাট এগুলো এখন ধরেন মোস্ট ইম্পর্টেন্ট। আমি তো একটা এক্সাম্পল দিই, আমি 2টা স্টার্ট আপে পার্সোনালি ইনভলভড, মানে ইউকেতে। প্রথম স্টার্ট আপ আমি যখন ইনভলভ ছিলাম 7 বছর আগে, আই জয়েন দ্য স্টার্ট আপ যখন স্টার্ট আপটার বয়স ছিল মাত্র 9 মাস। আমরা ইউকে থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আমরা 9 মাসে বিল্ড আপ করে আমাদের ইনভেস্টরকে দেখালাম যে আমরা কি করতে পারি। আমাদের তখন ওই 9 মাসে আমাদের, যেহেতু আমরা নতুন একটা স্টার্ট আপ, আমাদের পুরো ইকোসিস্টেম আমাদেরকে সাপোর্ট করছে। আমাদের আশেপাশে আমাদের যেসব ক্লায়েন্ট, আমাদের যেসব সবাই আমাকে সাপোর্ট করছে বিজনেস দিয়ে। তারপর আমরা যখন গ্রো করতে পারছি, আমরা ট্র্যাক রেকর্ডটা দেখাইতে পারছি, তখন আমরা ইন্টারন্যাশনাল ইনভেস্টরের কাছে গেছি। আমরা তখন জাপানে গেছি, আমাদের যখন ট্র্যাক রেকর্ড অলরেডি শোন। বাংলাদেশে যেটা হয়, আমার একটা আইডিয়া আছে, আমি ইন্টারন্যাশনাল ইনভেস্টরের কাছে চলে যাবো, একদম সরাসরি। এটা হয় না। আমার একটা আইডিয়া আছে, আগে আমার লোকাল ইনভেস্টর নিতে হবে যারা আমার মার্কেটটা বুঝে। তারপর যখন আমি ক্রেডিবিলিটি শো করতে পারবো, তখন আমি যাব ইন্টারন্যাশনাল ইনভেস্টরের কাছে। স্ট্যাটিস্টিক্স যখন রেডি হবে তখন আমি ইন্টারন্যাশনাল পিচ করব। তখন ইন্টারন্যাশনাল ইনভেস্টর দেখবে এটা একটা আমার পক্ষে রিজনেবল বিজনেস, বাংলাদেশে একটা অ্যাট্রাকটিভ মার্কেট, আমাদের প্রায় 200 মিলিয়ন মানুষ আছে। যে কোনো ইনভেস্টরকে আপনি 200 মিলিয়নের কথা বলেন, উঠে দাঁড়াবে। এবং ইন্টারনেট পেনিট্রেশন আমাদের যে পরিমাণে, যে কেউ উড বি এনকারেজ টু ইনভেস্ট। ফাইন, এই জায়গাটাই আসলে প্রশ্ন। আপনার যেহেতু ইনভেস্টমেন্ট ব্যাংকিং নিয়ে বিশাল কাজ এবং আপনি মানে স্টক এক্সচেঞ্জের সাথে সরাসরি, বিনিয়োগ সংস্থাগুলোর সাথে সরাসরি আপনি যুক্ত, এবং আপনি স্পেসএক্সের আইপিও টিমেও ছিলেন, এবং এটার আপনার একটা বিশাল এক্সপ্লেনেশন ডেইলি স্টারে আমাদের পড়বার একটা সুযোগ হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে একটু জানতে চাই, ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো এমন কি পারে যে আমরা করতে পারছি না বলে আমাদের শেয়ার মার্কেটের এই অবস্থা, এখন স্টক মার্কেটের এই অবস্থা। এবং একটা সময় আমাদের অর্থমন্ত্রীকেও বলতে শুনেছি ইটস এ স্টুপিড মার্কেট, এমন একটা টার্মও তিনি ব্যবহার করেছেন, যেটা দেশের একরকম ফিনান্সিয়াল ব্যাকবোন। কি ভুল করেছি, কি করা যেত, কি করতে পারি আমরা? টাফ কোয়েশ্চেন। আমি প্রথমে একটু কনটেক্সটটা ক্রিয়েট করি। ধরেন বাংলাদেশের স্টক মার্কেটের ধরেন মার্কেট ক্যাপিটালাইজেশন হলো আনুমানিক ধরেন আমার 40 বিলিয়ন, $40 বিলিয়ন। ভিয়েতনাম 400। আমি যদি 15 বছর আগে দেখি, বাংলাদেশ ছিল হয়তো 30, ভিয়েতনাম ছিল 10। তো তাদের এই গ্রোথটা আমাদের ওরা কি করেছে যে আমরা পারি না? হয়নি, এটার কোথায় এক্স্যাক্টলি, ওরা যে করেছে ধরেন রুলস অ্যান্ড রেগুলেশনস, সিম্পলিফিকেশন এবং ওয়েলকামিং। আমরা কিছু রিল্যাক্স করি, আমাদের পলিটিক্যাল প্রেশার আসে, পাবলিক প্রেশার আসে। আমাদের যে ইকোসিস্টেম ক্রিয়েট করা, এগুলো স্ট্রাকচার ক্রিয়েট করা হয়নি। ধরেন আমাদের কথা, আমরা শেয়ার মার্কেটে আইপিও কেন করব? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আমরা কেন করব, সবাই মনে করো টাকা বানানোর জন্য, বাট এটা তো না। আমি শেয়ার মার্কেটে গিয়ে টাকা কেন তুলতেছি? ধরেন কথার কথা, আমি একটা এক্সাম্পল দিই, আমি একটা চায়ের বিজনেস, আমি অলরেডি ঢাকায় চা সাপ্লাই দিই, আমার বিশাল বড় বিজনেস। আমি এখন আইপিও করব কারণ আমি চিটাগংয়ে এক্সপ্যান্ড করব, কারণ চিটাগংয়ে এক্সপ্যান্ড করার জন্য আমার টাকা লাগবে। এবং আমি আইপিওটা কেন করব? কারণ আমি ভেঞ্চার ক্যাপিটাল এক্সস্ট করে ফেলছি, এঞ্জেল ইনভেস্টর এক্সস্ট করে ফেলছি, ব্যাংকের লোন নিয়ে শেষ করে ফেলছি, সব সাহস শেষ। তখন আমি গিয়ে স্টক মার্কেটে লিস্ট করব। বুঝছেন? এটা কিন্তু একদম লাস্ট স্টেজ, মানে অনেকগুলো ফেজ পার করে। তো একটা কোম্পানি যদি স্টক মার্কেটের লিস্ট যদি ফার্স্ট ফান্ডিং অপরচুনিটি হয়, তাহলে তো এটা একদম রং, ডুম কেস হবে পুরো। ডুম কেস বলবো না, আমি জাস্ট বলবো এটা হলো তাদের জন্য খুব এক্সপেন্সিভ হয়ে গেল। কারণ আমি যখন শেয়ার মার্কেটে লিস্ট করবো, তখন পুরো দুনিয়ার চোখ আমার উপরে, আমি কিছু এদিক ওদিক করতে পারবো না, কারণ আমি যেটাই করি ওটা আমার রিপোর্ট করা উচিত। এখন আপনি যদি বলেন শেয়ার মার্কেটে আমাদের প্রবলেম কি, আমাদের রিপোর্টিং স্ট্রাকচারটা দুর্বল, আমাদের কমপ্লায়েন্স স্ট্রাকচারগুলো দুর্বল।
এগুলা সবই ঠিক করা যাবে, এগুলো ডিফিকাল্ট কিছু না। মানে ফাহিম, আমি আসলে বুঝবার চেষ্টা করছি, মানে কারণ এতগুলো এক্সপার্ট এখানে বসে আছেন, এখানে একটি নিয়ন্ত্রণ সংস্থা আছে, এখানে আমাদের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে, তাদের সবার চোখের সামনে দিয়ে এতগুলো টাকা শেয়ার মার্কেটে বেরিয়ে চলে গেল, কেউ কিছু বললেন না, কেউ কিছু দেখলেন না। মানে এখন যখন দেখছি এতগুলো ব্যাংকের সাথে সংশ্লিষ্ট মানুষের সাথে জড়িত, মানে এটা আসলে হিসেব মেলে না। আমরা সাধারণ মানুষ আসলে বোকা বনে যাই। আমাদের জন্য প্রশ্নটা ছিল, আর একটু যদি কিছু আমাদের এনলাইটেন করা যায় আর কি। আপনি যদি এই জুন মাসে দেখেন শেয়ার মার্কেটে কি হলো, প্রায় 300 কোটি টাকার উপরে ইনভেস্টমেন্ট ফরেন ইনভেস্টররা উঠাই নিয়ে গেছে, মানে দে হ্যাভ সোল্ড বাংলাদেশি স্টক। বাট আমাদের স্টক মার্কেট প্রায় 20% ইনক্রিজ করছে এই বছর। সবাই তো মনে করতেছে ভালো, ফরেন ইনভেস্টমেন্ট চলে যাচ্ছে, লোকাল ইনভেস্টমেন্ট ঢুকতেছে। দ্যাটস হোয়াটস বিন হ্যাপেনিং দিস ইয়ার। এটা তো ঠিক না, ইট শুড বি দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। আত্মঘাতী হয়ে যাবে, আত্মঘাতী হয়ে যাচ্ছে। যেটা কি প্রবলেম হচ্ছে, ফরেন ইনভেস্টররা দেখছে যে বাংলাদেশের আনসার্টেনটি, আমাদের 12 মাস 24 মাসের একটা আনসার্টেন গভর্নমেন্ট ছিল, এখন একটা নতুন ইলেক্টেড গভর্নমেন্ট আসছে, তাদের পলিসি ইভ্যালুয়েশন হচ্ছে ইন্টারন্যাশনাল কনটেক্সটে, তারা কিভাবে পলিসিগুলো প্রেজেন্ট করছে এগুলো ইভ্যালুয়েট হচ্ছে। আমাদের একটা রিবিল্ডিং ফেজ হচ্ছে এখন। তা আমাদের ধরেন রুলস অ্যান্ড রেগুলেশন, ইন্টারন্যাশনাল ইনভেস্টর কনফিডেন্স, তারপর আমাদের এক্সটার্নাল আরও যেসব মার্কেটিং ইভেন্ট চলছে, এগুলো আমাদের আরও 6 থেকে 12 মাস চলতে হবে। অনেক নিউজ পেপারে ধরেন সভরেন বন্ডের কথা বলা হচ্ছে। সভরেন বন্ডটা কি? সভরেন বন্ডটা ইস্যু করা ইম্পর্টেন্ট না, সভরেন বন্ডের যে প্রিপারেশন ওয়ার্ক ওইটা ইম্পর্টেন্ট। ওইটা কেন ইম্পর্টেন্ট? ধরেন আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। ধরেন আমাদের সভরেন বন্ড ইস্যু করা মানে কি হলো, আমাদের দেশ বিদেশ থেকে পাবলিকভাবে টাকা চাচ্ছে। তার মানে কি, আমাদের যে দেশের যে পুরা সিচুয়েশন, আমাদের ইকোনমিক সিচুয়েশন, আমাদের ফাইন্যান্স সিচুয়েশন, এগুলো আমাদের একদম লিখিতভাবে ইন্টারন্যাশনাল ইনভেস্টরকে বুঝাতে হবে। তো তার মানে কি, আমাদের সব সিস্টেম ঠিক করতে হবে, আমাদের প্রিপারেশন করতে হবে, এবং ওইটা যখন আমরা প্রিপারেশনগুলো করব তখন অটোমেটিক্যালি আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আস্তে আস্তে ইমপ্রুভ হবে, কারণ এগুলো সব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে হওয়া লাগবে, নাহলে ওরা আমাদেরকে টাকা দিবে না। তো আমাদের সিচুয়েশনটা এমন হয়ে গেছে, আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হওয়ার কথা ছিল এই বছর, আমরা এখন 3 বছর ডিলে করছি বিকজ উই আর নট রেডি। দ্যাটস দ্য রিয়ালিটি অফ ইট, ঠিক না? আমরা যখন রেডি হব তখন আমরা হোপফুলি করব। বাট আরেকটা কথা, এই প্রশ্নটা রেজ করা হলো আরেকটা কথা, আমরা যখন এই ওয়ার্কগুলো করব, যে আমাদের এইটা ঠিক করতে হবে, এটা ঠিক করতে হবে, এটা ঠিক করতে হবে, তারপর আমরা যখন প্রেজেন্ট করব, তখন ইন্টারন্যাশনাল ইনভেস্টর দেখবে যে বাংলাদেশ পুরো জিনিসটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারছে, এবং এক্সটার্নাল একটা রেটিং এজেন্সি বলবে আচ্ছা বাংলাদেশ এখন হলো B+। যখন এগুলো প্রেজেন্ট করা হবে তখন এর কাছাকাছি চলে যাবে। যখন এর কাছাকাছি চলে যাবে তখন ইন্টারন্যাশনাল ইনভেস্টর বাংলাদেশ তখন B+ বা A+ একটা প্রমিসিং, তার মানে সেফ। আমি যদি এখন চিন্তা করি, ধরেন ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, এই দেশটা যুদ্ধবিধ্বস্ত একটা দেশ, মানে কয়েক বছর নতুন, এটা তো 10-20 বছর নতুন একটা দেশ। ওরা গত মাসে $1.2 বিলিয়ন রেজ করেছে ইন্টারন্যাশনাল ইনভেস্টরের কাছ থেকে, বিকজ ওরা এই সভরেন রেটিং এবং এই প্রোগ্রামটা করতে পারছে। এই জিনিসটা আমরা এখন আগাচ্ছি। এটা কি তাদের ইন্টারনাল মানে ন্যাশনাল কনসালটেন্সি ছিল নাকি বাইরের কোনো দেশ প্রতিষ্ঠান তাদের এই কনসালটেন্সিটা দিয়েছে? এটা আমি খুব আগ্রহী জানতে। এটা মিক্স অফ বোথ। নর্মালি একটা দেশের একটা বলতে পারেন একটা সোয়াট টিমের মতো থাকে, যারা এই তাদের আর কোনো কাজ নাই, শুধু এটাই করতে হবে। এবং তারপর ধরেন ইন্টারন্যাশনাল অ্যাডভাইজাররা আসে, ধরেন ব্যাংকাররা আসে, ইনভেস্টমেন্ট ব্যাংকাররা আসে, লয়াররা আসে, ধরেন আমার মতো মানুষ আর কি, এসে তাদের সঙ্গে কাজ করে, যে তাদেরকে বলে যে এটা করতে হবে, এটা করতে হবে, এবং তাদের সঙ্গে পুরো ফুল প্রিপারেশনটা করে। এখানে অনেক আছে, ধরেন ইন্টারন্যাশনাল ল ফার্মগুলো আবার লিগ্যাল জিনিসগুলো প্রেজেন্ট সাইটগুলো দেখে, ব্যাংকার হলো ফাইন্যান্সিয়াল সাইটগুলো দেখে, অ্যাকাউন্টেন্টগুলো হলো রিপোর্টিং সাইটগুলো দেখে। এরকম ধরেন এরকম একটা প্রজেক্ট করতে হলে অনেক টাইপের কনসালটেন্ট ইনভলভড হয়, যারা এই পুরো কেসটা ইভেনচুয়ালি রেডি করে। এই জিনিসটা বলতেছি কারণ এগুলা নতুন কিছু না, এগুলো সব আমার পার্সোনালি দেখা এবং প্র্যাকটিক্যালি হচ্ছে ওয়ার্ল্ডে। এই যে ফাইন্যান্সের মতন যে বিষয়টা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, বা যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই না, বুঝতেও চাই না, সেটাকে সহজ করে কিভাবে আসলে বোঝা যায়। আমরা যখনই ইনভেস্টমেন্টের কথা বলি তখন কিন্তু আমরা ব্যাংকিং সেক্টরে আসলে একটা জিনিস বারবার দেখি এবং শুনি, সেটা হচ্ছে ব্যাড লোন আটকে গেছে, ব্যাড লোন তোলা যাচ্ছে না, এবং সেটার সাইজও কিন্তু খুব কম না। আমাদের কিন্তু অলরেডি এই মুহূর্তে যদি আমরা চিন্তা করে দেখি 37% মনে হয় আমাদের ব্যাড লোনে আছে। তো নতুন কাঠামোতে যদি আমরা আসতে চাই, যে আমরা সব কিছুকে ঢেলে সাজাতে চাচ্ছি, আমরা ফরেন ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করতে চাচ্ছি, তাহলে সেখানে এই ব্যাড লোনটাকে হ্যান্ডেল করার জন্য আমাদেরকে কি কি স্টেপ নেওয়া উচিত, ম্যান্ডেটরি, যেগুলো আমাদেরকে রুলস অ্যান্ড রেগুলেশনে থাকতেই হবে? রাইট। ধরেন ব্যাড লোনটা মানেটা কি?
আমরা লোন নিয়েছি, একজন লোন নিয়েছে, তখন সে এটা রিপেমেন্ট করতে পারছে না। তো এখন কেন রিপেমেন্ট করতে পারছে না? আইদার টাকা নিয়ে পালাইছে অথবা বিজনেসটা ঠিকমতো পারফর্ম করছে না, উইচ ইজ দ্য মোর লজিক্যাল রিজন। ফাইম, আপনি ব্যাংকার হিসেবে তা বলছেন, আমি ক্রেতা হিসেবে বলতে চাই, আমি যে আমানত রেখেছি সেই হিসাবে ব্যাংক ভুল করেছে, কাকে কিভাবে অ্যাসেস করে টাকাটা দিতে হবে তা ঠিকমতো অ্যাসেস করেনি, আমি ভোগান্তিতে পড়েছি আমানত নিয়ে। এটা হচ্ছে দুই পক্ষের দুই রকম মন্তব্য। প্লিজ, আমার একটা অ্যাকাউন্ট, কারো 200 অ্যাকাউন্ট, 200 প্লাস অ্যাকাউন্ট, দারুণের অ্যাকাউন্ট আছে, দারুণ জানেন না 1000 কোটি টাকা চলে গেছে। প্লিজ আপনি বলছিলেন অন দ্য স্পট। সো ব্যাড লোন যখন ওইভাবে হয়ে যায়, এক্স্যাক্টলি এটা এখন ফিক্স করার জন্য রুলস অ্যান্ড রেগুলেশন, কমপ্লায়েন্স আমরা জানি যে আমাদের প্রাইভেট ব্যাঙ্কগুলোতে রিলেটিভলি স্ট্রং। আমাদের সরকারি বা আমাদের সেমি সরকারি যেসব ব্যাঙ্কগুলোতে আছে বা পুরানো যেসব ব্যাঙ্কগুলোতে, ওগুলো একটু উইক। এটা হলো রিয়ালিটি। আমি একটা আর্টিকেল লিখেছিলাম টু ব্যাঙ্কিং সেক্টর, এটা অ্যাকচুয়ালি ভেরি রিলেটেড টু দ্যাট। বাট ব্যাড লোনটা নিয়ে বলি। সো ব্যাড লোন যখন হয়ে গেছে, ধরেন আমাদের এখন ব্যাড লোনের পরিমাত্রা, আমাদের এই পুরো ব্যাংকিং সেক্টরে যা টাকা আছে তার খাতা কলমে 1/3 হলো ব্যাড লোন। এটা হিউজ অ্যামাউন্ট। 1/3 অনেক অ্যামাউন্ট। 1/3 ইজ হিউজ অ্যামাউন্ট, ইটস নট আ লাফিং ম্যাটার। আমি হাইয়েস্ট দেখছিলাম গ্রিসে, দ্যাট ওয়াজ অ্যাবাউট 15 years ago। তো গ্রিস কী করলো, আমি জাস্ট ওইটাই বলি। 2008-এ লিমেন ব্রাদার্স যখন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা হলো, গ্রিসের সব ব্যাঙ্কগুলো ওই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এক্সপোজ ছিল। তো এই জন্য ওদের প্রচণ্ড আকারে ব্যাড লোন হয়েছে, মানে ওদের অনেক লোন ওরা ওদের বিজনেসকে দিয়েছে যেগুলা ওরা রিকভার করতে পারে নাই। তো গ্রিস গভর্নমেন্ট কী করলো, আমাদের এতগুলো ব্যাড লোন আছে, পুরোটা ব্যাড লোনটা উঠায়, মানে ব্যাংকিং সেক্টর থেকে পুরোটা উঠায়, আর একটা নতুন হেলেনিক স্টেবিলিটি ফান্ড, ওকে, হেলেনিক মানে হলো গ্রিস, স্টেবিলিটি ফান্ড, নামটা চিন্তা করে দেখেন। ব্যাংকিং সেক্টরকে স্টেবল করার জন্য তারা একটা স্টেবিলিটি ফান্ড ক্রিয়েট করলো, সব ব্যাংক লোনগুলো ব্যাংক থেকে উঠায় ওখানে বসায়, ওই ফান্ডে রাখলো। তার মানে কি হলো, যেটা আমাদের দেশে ব্যাংকগুলো সব ক্লিন হয়ে গেল, বাট ওই টাকাগুলো, ওই লোনগুলো ওখানে গেল। তারপর কি হবে, ওই লোনগুলোর থেকে টাকা রিকভারি করতে হবে। ওটা কিন্তু ব্যাংকের কাজ আছে, বা তারা স্পেশালাইজ না, কারণ তাদের টাকা হলো, তাদের মেইন কাজটা কি, তাদের ডিপোজিটারের টাকাটা ডিপ্লয় করা, রিকভার করা তাদের মেইন এক্সপার্টিজ না। তো গ্রিস গভর্নমেন্ট করলো, সব ব্যাড লোনগুলো একটা ইনস্টিটিউশনের দিকে তাদেরকে ম্যান্ডেট দিল, তোমাদের 15 বছর সময় আছে এই ব্যাড লোনগুলোর থেকে ভ্যালু এক্সট্রাক্ট করো। ওকে, ব্যাড লোনগুলো তো আমরা চিন্তা করছি জিরো, আসলে কিন্তু জিরো না, এটা তো কোথাও না কোথাও ভ্যালুয়েশন আছে, কোথাও তো ভ্যালুয়েশন আছে। কথার কথা আমাদের ফ্যাক্টরি একটা, ধরেন কথার কথা আমাদের একটা জুট ফ্যাক্টরি লোন নিয়েছে, তারা এখন টাকা দিতে পারে না, বাট মেশিনগুলো তো পড়ে আছে। হ্যাঁ, ফ্যাক্টরিটা তো আছে, জমিটা তো আছে, বাট যদি ব্যাংকের ওই লোনের সিস্টেমেই থাকে 10 বছর পরে থাকবে, তাহলে তো মেশিন নষ্ট হবে, ফ্যাক্টরি নষ্ট হবে। একটা পত্রিকার শিরোনাম আপনাকে বলি, হাসিনা সহ 10 শিল্পগোষ্ঠীর 76,000 কোটি টাকার সম্পদ জব্দ, এটা বিএফআইইউ প্রধানের বরাতে 15 জুলাই ছাপা হয়েছে দৈনিক ইত্তেফাকে। আমরা এরকম একটা কিছু যদি তৈরি করি, সেখানে যদি এই লোনগুলোকে ট্রান্সফার করি এবং এই যেই সম্পদগুলো উদ্ধার হচ্ছে তা থেকে যদি রিকভারের চেষ্টা করি, ব্যাংক তো ক্লিয়ার হয়ে যাবে আমাদের। ক্লিয়ার হবে না, ক্লিন হবে, ব্যাংকগুলো ক্লিন হবে, এবং ওই অ্যাসেটগুলো, ধরেন কথার কথা আমি 100 টাকা লোন নিয়েছি, তার মধ্যে 100 টাকা লোন নেওয়া হয়েছে, অ্যাসেটগুলোও ধরেন 100 টাকার কোলাট্রাল আছে, আমি হয়তো 100 টাকা রিকভার করতে পারবো না। আমি যদি 50 টাকা রিকভার করতে পারি, ওইটাও তো বেটার দেন জিরো। এবং আপনার যদি একটা স্পেশালিস্ট টিম, তাদের শুধু একটাই জব হইলো ওই 50 টাকাটা রিকভার করা, আর কোনো জব নাই তাদের, তারা ওইটাই করবে, ঠিক না? এবং ওখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো বিজনেস হয়তো আছে, জাস্ট বিকজ তারা হয়তো সেটাকে ঠিক মতন টাইম দেয়নি, দেখি বিজনেসটা হয়তো খারাপ যাচ্ছিল, তা আমি কিন্তু একটা রানিং বিজনেসকে রি-ইঞ্জিনিয়ারিং সেখানে কিন্তু করতে পারি। ধরেন অনেক কথা, ধরেন ব্যাংকগুলো যখন লোন, ধরেন একটা কথা, আরেকটা কোম্পানি লোন নিয়েছে, এখন ব্যাংক লোন কল করছে, এই জন্য তারা অপারেশন বন্ধ করে দিচ্ছে, কি হচ্ছে, দেশের লস হচ্ছে, ঠিক না? আমাদের একটা ওখানে মানে অনেকজনের জব চলে যাবে, আমাদের ওখান থেকে ফ্যাক্টরি থেকে যে আউটপুটটা ওটা চলে যাবে। এটার বদলে ওই যখন ব্যাড লোনটা হয়, তখন যদি এটা পুরো একটা ম্যানেজমেন্ট কোম্পানি থেকে দেওয়া হয়, তখন এই ম্যানেজমেন্ট কোম্পানি বিজনেসটা রান করার চেষ্টা করবে। এটা আমাদের প্রায়োরিটি হওয়া উচিত, যে আমাদের বিজনেস কোনো সময় বন্ধ করা উচিত না, লোনের কারণেও না। সবসময় রান করলে তখন একটা ইকোনমিক আউটপুট হবে, কারণ লোনের যে ইন্টারেস্ট হয়তো ব্যাংক হয়তো 14% ইন্টারেস্ট দিচ্ছে, আউটপুট দিয়ে অ্যাটলিস্ট হয়তো 7% তো বের করতে পারবে। কর্মসংস্থান তো গুলো থাকছে, কর্মসংস্থান থাকা মানে হচ্ছে কিন্তু আমার একটা সামাজিক স্টেবিলিটি কিন্তু আছে, আমরা কিন্তু ক্রাইম রেটটাকে সেখানে কন্ট্রোল করতে পারছি, ফ্রাস্ট্রেশন কন্ট্রোল করতে পারছি। ফাইন চৌধুরী, লাস্ট 30 সেকেন্ডস ফর ইউ। এই মুহূর্তে মোতাদাগে আমাদের 3টা করণীয় বলুন, যেটা ম্যান্ডেটরি বেসিস আমাদের বাংলাদেশের ইকোনমিকে ঘুরে দাঁড়ানোর জন্য করতেই হবে। আমি যেহেতু ব্যাংকার, আমি যেহেতু ক্যাপিটাল মার্কেটস আছি, আমি ওই সূত্রেই বলবো
নাম্বার 1 হলো আমাদের সভরেন বন্ডের যে রেটিং ওয়ার্কস, আমার কাছে এটা উই হ্যাভ 3 ইয়ার্স, আমাদের 3 বছর আছে এই কাজটা করার। আমরা যদি ভালোভাবে না করি 3 বছর পরে আমরা কানবো। এটা হলো রিয়ালিটি। নাম্বার 2 হলো আমাদের স্টক মার্কেটের রুলস অ্যান্ড রেগুলেশনস, এই জিনিসগুলা আপগ্রেড করা দরকার। ওকে, এবং এগুলো আপগ্রেড করা খুব ডিফিকাল্ট কিছু না, একটু মাথা একটু মাথা রেপ্লিকেট স্টেডি করলে রেখে রেপ্লিকেট করলেই হয়ে যাবে। এক্স্যাক্টলি। আর নাম্বার 3 হলো আমাদের একটা এডুকেশনাল ক্যাম্পেইন দরকার। আমি বাংলাদেশে যাদের সঙ্গেই কথা বলি সবাই বলে টাকা আছে বাট কোথায় ইনভেস্ট করব। হ্যাঁ, exactly. কোথায় ইনভেস্ট করার যে আমরা যদি অপরচুনিটি ক্রিয়েট করে দেই তখন আমাদের টাকা এভাবেই মাল্টিপ্লাই করতে থাকবে। চমৎকার। এর বাইরে আর কিছু লাগবে না। থ্যাংক ইউ সো মাচ। অর্থনীতির বিষয়গুলো তো সহজ করে বুঝলে জীবন সহজ হয়ে যেত, না? ক্লাস হয়ে গেছে সকালবেলা। আপনারা যারা সিদ্ধান্ত প্রণেতারা আছেন এমন সহজ করে যারা বোঝাতে পারেন তাদের কাছ থেকে যদি একটু বুঝে নেবার চেষ্টা করবেন, দেখুন আমার মতো করে মনে হতে শুরু করবে যে অর্থনীতির কঠিন বিষয়গুলো আর কঠিন না। যাই হোক, আমাদের সিদ্ধান্তে সহজ এবং চমৎকার দিকগুলো আসবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজ আমাদের আলোচনায় সামনে এসছে। গ্রিসের একটা উদাহরণ সামনে এসছে, এরকম অনেক কিছু করণীয় আছে, শুধুমাত্র ওই যে সদিচ্ছার প্রয়োজন। সদিচ্ছার উদ্রেক হোক এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, শুভ সবাইকে সকাল। আবার শুভ সকাল।